চারিদিকে বিভিন্ন ঝাড়বাতি, এরা বিজ্ঞান, মানুষের কোলাহল, ছোট বাচ্চাদের ছোটাছুটি, সব মিলে পার্টি আরো জমজমাট হয়ে উঠেছে। লাইট দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর সবার দৃষ্টি চলে যায় স্টেজে। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্টেজে উপস্থিত হয় রুমা, সাথে কিছু মেয়েরা নৃত্য পরিবেশন করবে। পাখি, এলিজা, অপূর্ব, শ্রাবণ একসাথে দাঁড়ানো। পাখি এলিজার কানে ফিসফিস করে বলছে, মহিলাটি কী ধরনের শাড়ি পরে আছে? সমস্ত পুরুষ তো আকর্ষিত হবেই। এলিজা মৃদু হেসে বলল, পোশাক সবার পছন্দের একটা বস্তু, যার যেমনটা ভালো লাগে সে তেমনটাই পরবে। হঠাৎ দুজন অফিসার এসে অপূর্ব শ্রাবণের সাথে হ্যান্ডশেক করে বিভিন্ন কথায় মশগুল। তৎক্ষণাৎ এলিজা পাখি আশেপাশে ঘুরে ঘুরে দেখছে। পাখির হঠাৎ চোখ যায় রাস্তার দিকে। পাখি এলিজাকে বলল, আপু, ওই দেখ, একটা পাগলি একা একা হাসছে, চল পাগলিটার কাছে যাই। এলিজা ইতস্তত বোধ করে বলল, একদমই না, আঘাত করে দিব। পাখি নাছোড়বান্দা এলিজার হাত ধরে নিয়ে গেল। পাগলি মেয়েটা হাতে ইটের টুকরো নিয়ে এটা সেটা লিখছে। এলিজার খটকা লাগলো, খুব চেনা চেনা লাগছে। ভালো করে দেখতে চেষ্টা করে দেখে এটা মীরা। হাতে সায়ানের ছবিটা। এলিজার ভেতরটা হঠাৎ দুমড়ে মুচড়ে ওঠে। এলিজার হঠাৎ ভাবভঙ্গিমা অন্যরকম হয়ে যায়। পাখি এলিজাকে পরখ করে বলল, আপনি হয়েছে? এলিজা না সূচক মাথা নেড়ে পাখির হাত ধরে ভেতরে চলে যায়। শ্রাবণ দৌড়ে আসে, বলল, কোথায় ছিলে তোমরা? খুঁজতেছিলাম। এলিজা মৃদু হেসে বলল, ঘুরে ঘুরে চারপাশটা দেখছিলাম, তোমার ভাই কোথায়? শ্রাবণ এদিক সেদিক পরখ করে বলল, আছে হয়তো এখানেই। অপূর্ব যা কিছু করে সবকিছুর মধ্যে সেই রক্তাক্ত লোকটির দেয়া কয়েনের কথা ভাবছে। কে সে? কি বলতে চেয়েছিল? তার এরকম অবস্থা কারা করেছে? এসব নিয়ে পার্টিতে উপস্থিত জাকিরের সাথে কথা বলছে। ডাক্তার জাকির বলল, কয়েনটির সাথে রক্ত মিশে লেগেছিল। আমি রক্তগুলো পরীক্ষা করে জানতে পেরেছি কয়েনের দুধে মানুষের রক্ত লেগে আছে। অপূর্ব ডাক্তার জাকিরের কথা শুনে ভ্রু কুঁচকে দেয়। অবাক ভঙ্গিতে প্রশ্ন করল, কি বলছেন? তার মানে ওই লোকটি যেখান থেকে আসছিল সেখানে একাধিক লোক ছিল? তুমি একদম ঠিক বলছো। অপূর্ব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল, নকশা, অভিজ্ঞ ইমরুল কবে আসবে? ডক্টর জাকির বলল, আমি ফোন দিয়েছিলাম, বললো 3-4 দিন দেরি হবে, ইন্ডিয়াতে কাজ আটকে গিয়েছে। অপূর্ব দীর্ঘশ্বাস ফেলল। অপূর্ব এলিজার কাছে আসতেই সামনে পড়ে রুমা। অপূর্ব থমকে দাঁড়ায়, মনে মনে বলল, এই মহিলা দেখছি আমার পিছু ছাড়বে না। রুমা অপূর্বর সামনে দাঁড়িয়ে অপূর্বর পা থেকে মাথা অবধি পরখ করতে থাকে। অপূর্ব মনোভাব নিয়ে বলল, কিছু বলবেন? রুমা মৃদু হেসে বলল, বলতে চাই অনেক কিছু, কিন্তু আপনার কি শোনার সময় হবে? অপূর্ব চোখের ইশারায় এলিজার দিকে দেখিয়ে দিয়ে বলল, আমার বউ যদি অনুমতি দেয় তবে একদিন বউকে নিয়ে আপনার বাড়িতে গিয়ে সব শুনবো। বলেই অপূর্বর পাশ কেটে চলে যায়। রুমা কিছুটা কর্কট ভঙ্গিতে বলল, সারাক্ষণ বউ বউ আর বউ। আমি কি কম সুন্দরী? একটা বার ঠিক মতো তাকালো না। যাই হোক, দেখে নিব। বলেই মুখ কুঁচকে দেয়। পার্টির ভিড় কমতে থাকে, যে যার গন্তব্যে চলে যাচ্ছে। অপূর্ব ডিসি সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাত অনেক, সবাই পার্টি নিয়ে আলাপ আলোচনা করছে। মনোরা রান্না করছে। সবাই অপূর্বকে বাহবা দিচ্ছে। তৎক্ষণাৎ মমতাজ বলে উঠল, মাতার সাথে সাথে মেয়েটা আমার ছেলের চোখও খেয়েছে। অপূর্ব নিজের যোগ্যতায় আজ কত দূর প্রমোশন হয়েছে, কত সুনাম অর্জন করেছে। আর আমার ছেলেটিকে দেখো, একটা পরিচয়হীন মেয়ের পিছনে পড়ে আছে। মা বাবা ছিল না, কোথায় কি করেছে বলা যায় না। অপূর্ব তার কাকির কথার জবাবে বলল, দেখুন কাকি, মা বাবা বেঁচে থাকলেই তারা সঠিক পথে বড় হবে এমন নয়। এলিজা পাখির ওদের মা বাবা বেঁচে নেই, কিন্তু তারপরেও ওদের চরিত্রে কোনো দাগ নেই, যথেষ্ট আত্মসম্মান বোধ আছে। পাখি যথেষ্ট ভালো মেয়ে। তার থেকেও বড় কথা, ওরা দুজন দুজনকে ভালোবাসে। ভালোবাসা কখনো পরিচয় দিয়ে হয় না। শ্রাবণ অপূর্বর কথা শুনে খুশি হয়। মমতাজ মুখ কুঁচকে দেয়। জাহাঙ্গীর উঠে দাঁড়িয়ে শান্ত স্বরে বলল, তাহলে আর কি, যদি ছেলে মেয়ে রাজি থাকে আমরা ওদের বাধা না দিলেই নয়। জাহাঙ্গীর সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা বিয়ের আয়োজন করো, আমি শ্রাবণের বাবার সাথে কথা বলে দেশে আসতে বলি। যদি আসতে পারে তো আসবে, না হলে বিয়ের কার্যক্রম আমরাই সেরে ফেলবো। শ্রাবণ মৃদু হাসে। অপূর্ব শ্রাবণকে চোখে ইশারা করল। জয়া এলিজাকে উদ্দেশ্য করে বলল, এলিজা, তোমার কোনো আপত্তি নেই তো? এলিজা অপূর্বর দিকে একবার দৃষ্টি স্থাপন করে বলল, আপনারা সবাই যখন চান তবে তাই হোক।
আর তাছাড়া পাখিও শ্রাবণকে খুব ভালোবাসে। শ্রাবণের মতো সৎ কারো হাতে পাখিকে তুলে দিতে পারলেই আমি শান্তি পাবো। জয়া রান্না করে চলে যায়। রাত অনেক, সবার খেতে হবে। পার্টিতে তারা কিছু খায়নি, কারণ জাহাঙ্গীর বাইরের খাবার খেতে পছন্দ করে না এবং কাউকে খেতেও দেন না, শুধু পানীয় ছাড়া। মমতাজ চোখ মুখ এক করে ঘরে চলে যায়। শ্রাবণ পাখির হাতটা ধরে, পাখি চট করে সরিয়ে নেয়, কানের কাছে ফিসফিস করে শ্রাবণ বলল। লজ্জা পাচ্ছ? অপূর্ব গলায় কাশি দিয়ে মৃদু হেসে বলল, আমরা এখানে, প্রেম করলে নিজেদের ঘরে গিয়ে কর। পাখি লজ্জা মুখে উপরে চলে যায়। পেছনে শ্রাবণ। এলিজা সোফা থেকে উঠে রান্নাঘরে যাবে, তখনই অপূর্ব পেছন থেকে জড়িয়ে ধরে। এলিজা মৃদু হেসে বলল, সুযোগ পেলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে না? অপূর্ব বলল। আমার বুকে যখন ইচ্ছে জড়িয়ে ধরবো। এলিজা হাত সরিয়ে বলল, মা একা রান্না করছে, আমায় যেতে হবে। অপূর্ব মৃদু হেসে থুতনিটা এলিজার কাঁধের উপর রেখে বলল, ওই শোনো না, চলো আরেকবার বিয়ে করে নিই। তুমি লাল বেনারসি পরবে, আমি শেরওয়ানি পরবো, নতুন করে বাসর হবে, প্রথম দিনের মতো দুজনে একসাথে চাঁদ দেখব, সব কিছু নতুন করে হবে। এলিজা অমৃদু হাসি দিয়ে বলল, আপনাকে যখনই দেখি তখনই নতুন মনে হয়, প্রতিটা দিনই স্মৃতিময় মনে হয় আমার। তৎক্ষণাৎ সিঁড়ির উপর থেকে গলায় কাশি দেয় জাহাঙ্গীর, পানি চাইতে আসে। অপূর্ব হুট করে এলিজাকে ছেড়ে দেয়। এলিজা রান্নাঘরে চলে যায়। অপূর্ব উল্টো দিকে ঘুরে মাথা চুলকাতে চুলকাতে বলল, সবাই আমার প্রেমে কাবাব মে হাড্ডি হবেই, এদের জ্বালায় প্রেমও করা যাবে না। অর্পা পাখির ঘরে, পাখির সাথে এটা ওটা আঁকছে। অর্পা পাখি বিভিন্ন কথা বলছে আর হাসছে। শ্রাবণ পাখির ঘরে আসতে আসতে আনমনে অনেক কিছুই ভাবছে আর একা একা হাসছে। নখ খুঁড়তে খুঁড়তে হাঁটছে। তখনই সামনে পড়ে মমতাজ। মমতাজ পাঞ্চি বাজছে, সবসময় সেজে থাকে। শ্রাবণকে দেখে দুই হাত দুই দিকে ছড়িয়ে বলল, এই বেটা দাঁড়া। শ্রাবণ থমকে দাঁড়ায়। শ্রাবণ মৃদু হেসে বলল, কি বলবে মা, বলো। মমতাজ ফিসফিস করে বলল, ওই মেয়েটা ভালো না, আমি তোকে ওর থেকেও সুন্দরী মেয়ে দেখে বিয়ে করাবো। শ্রাবণ মমতাজের গলায় হাত দিয়ে বলল, মা, আমি ওর সৌন্দর্যের প্রেমে পড়িনি, যে তুমি ওকে ওর থেকেও সুন্দর কাউকে নিয়ে আসলে ভুলে যাব। মমতাজ চোখ দুটো বড় করে বলল, তুই বুঝতে পারছিস না, তোর সাথে পাখিকে মানায় না। শ্রাবণ কাঁধ থেকে হাত দুটো সরিয়ে বলল, মানিয়ে নিতে হয়। আর তুমি দেখছি আজ খুব সেজেছ, খুব সুন্দর লাগছে। বলেই হাঁটতে শুরু করে। মমতাজ পেছন থেকে শ্রাবণকে পরখ করে বলল, ছেলে আমার পাগল হয়ে গেছে, জলদি ওর বাবাকে জানাতে হবে। অপূর্ব সোফাতে বসে আনমনে কিছু ভাবছে। তৎক্ষণাৎ ল্যান্ডলাইনে ফোন বেজে ওঠে। অপূর্ব ভ্রু কুচকে দেয়। এত রাতে কে? কোনো খারাপ খবর নয় তো? কাপা হাতে ফোনটা তুললে ওপাশ থেকে একজন মহিলা বলে উঠল, অপূর্ব, সূর্য গতকাল থেকে বাসা থেকে বের হয়েছে আর ফেরেনি। ফোনটা হুট করেই কেটে দেয়। অপূর্ব কণ্ঠ শুনে বুঝতে পেরেছে সূর্যর মা ফোন করেছে। অপূর্ব হতভম্ব হয়ে যায়। কোথায় সূর্য? দ্রুত পায়ে অপূর্ব ঘর থেকে বেরিয়ে যায়। গাড়ি নিয়ে অজানা পথে বের হয়। অঝরে ঘামছে সূর্য। একজন খুনি একটা প্রাণের বিনিময়ে হাজারটা প্রাণ নিয়েছে, তবুও মনের এক কোণাতে সূর্যের জন্য ভালোবাসাটা রয়ে গেছে। হাজার হোক ছোটবেলার বন্ধুত্বের বাঁধন খুব সহজে ছুটে যাওয়ার নয়। অপূর্ব সিভিল পোশাকে সূর্যের উপর যাদেরকে নজরদারি করার জন্য রেখেছে তাদের কাছে পৌঁছায়। তারা জানায় বিকেল পর্যন্ত নজরে রাখতে পেরেছে, তারপর কোথায় গিয়েছে বলেই মাথা নিচু করে কনস্টেবল। অপূর্ব এক ধমক দেয়, ক্রোধে বলে উঠল, একটা কাজ ঠিক মতো করতে পারো না। অপূর্ব শান্ত হয়ে বলল, শেষ কোথায় দেখেছো? তিলকনগর থেকে ঢাকার দিকে এসেছে, তবে ওনাকে থেকে খুব হতাশ মনে হয়েছে। অপূর্ব গাড়ি নিয়ে সোজা চলে যায় যমুনা নদীর তীরে। অপূর্ব গাড়িতে বসেই দেখছে দূরত্ব কিছুটা, সূর্য যমুনা নদীর তীরে বসে আছে। অপূর্ব যখনই শুনেছে সূর্য তিলকনগর থেকে হতাশ অবস্থায় ফিরেছে, তখনই বুঝতে পেরেছে রঞ্জনার কবরের কাছে গিয়েছিল। ওর কথা মনে পড়লেই যমুনা নদীর তীরে আসে। অপূর্ব গাড়ি থেকে নেমে ধীর পায়ে সূর্যর পেছনে এসে দাঁড়ায়। সূর্য পেছনে না ঘুরেই বলল, খুঁজতে এসেছিল, ভেবেছিলাম কোথাও না কোথায় চলে গিয়েছিলি, নয় কাউকে খুন করেছিস, নয় আমি খুন হয়ে গেছিলাম, এইসবই ভেবে, তাই না? আমাকে না দেখেই আমার উপস্থিত বুঝতে পেরেছে রঞ্জনাকে দেখতে এসেছিল। অপূর্ব সূর্যর পাশে এসে বসে। শান্ত যমুনা নদী, শীতল হাওয়া বইছে, জোনাকির আলোয় চারপাশটা আলোকিত হয়ে গেছে। নিশ্চুপ চারপাশ। অপূর্ব বলল, এখানে কি করছিস? দুদিন বাড়ি ফিরিসনি, কিছু হয়েছে?
সূর্য ভারী একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশে তাকিয়ে বলল। অপূর্ব অবাক হয়ে বলল। কী সব উল্টাপাল্টা বকছিস? সূর্য হাত দুটো সামনে নিয়ে হাঁটুর উপর এক হাত আরেক হাত দিয়ে ধরে বলল। খুব মনে পড়ে ওর সাথে কাটানো দিনগুলো। ওর স্মৃতি যে আমাকে গ্রাস করে রেখেছে। ওর চাহনি, কথা, চুলের তপন, তার রাগ অভিমান মনে পড়ে খুব। আমাকে যে একা করে রেখে গিয়েছে ওর শূন্যতা আমার প্রতি মুহূর্তে পুড়িয়ে দেয়। বলেই হাতের উল্টো দিক দিয়ে চোখের পানি মুছে শ্বাস ছেড়ে বলল। ওই যে তারা, ওগুলো দেখতে পাচ্ছিস না? ওর ভিতরে একটা রঞ্জনা। ও প্রত্যেকদিন সন্ধ্যা হলে আমার জন্য অপেক্ষা করে, তাই আমিও চলে আসি এটা বারবার দেখতে। অপূর্ব অপলক দৃষ্টিতে সূর্যকে দেখছে। কতটা ভালোবাসলে একটা ছেলে এমন করতে পারে, অন্যকে হত্যা করতে পারে? অপূর্ব সূর্যের ডান কাঁধের উপর হাত রেখে বলল। মানুষ চলে যায় কিন্তু তাদের স্মৃতিগুলো রেখে যায়। মানুষ হত্যা করা যায় তবে স্মৃতি না। যদি স্মৃতি হত্যা করা যেত তবে আত্মহত্যা নামক শব্দ থাকতো না, হাসপাতালে মানসিক রোগী থাকতো না। দক্ষিণা শীতল হাওয়া বইছে, কুয়াশায় আচ্ছন্ন। সূর্য মামার আজ কোনো খবর নেই। সকাল অনেক কিন্তু সূর্য ওঠার নাম নেই। আকাশে মেঘের হাতছানি। অপূর্ব ঘুমোচ্ছে। গতকাল রাতে অনেক দেরি করে বাড়ি ফিরেছে। ঠান্ডায় বাইরে থাকায় জ্বর হয়েছে। রাতে শরীর আগুনের মতো গরম ছিল। এলিজা সারা রাত ঘুমোয়নি। রাতে একটু পরপর অপূর্ব শরীরে হাত দিয়ে শরীরের তাপমাত্রা দেখেছে। অপূর্বর কিছু হলে এলিজা নিস্তেজ হয়ে যায়, অস্থির হয়ে যায়। কি করবে? সকালে ঘুম থেকে উঠে অপূর্বর পায়ের কাছে বসে আছে। সরিষার তেল ম্যাসেজ করছে আর বিড়বিড় করে কিছু বলছে। পরনে মিষ্টি রঙের শাড়ি, সাথে চাদর, চুলগুলো বেনুনি করা। তৎক্ষণাৎ উপস্থিত হয় মনোরা, হাতে গরম দুধ নিয়ে। এলিজা বলে আনিয়েছে। মনোরা খেয়াল করলো এলিজার চোখ থেকে পানি পড়ছে আর বিড়বিড় করে কিছু বলছে। মনোরা এলিজার পেছনে এসে দাঁড়ায়। ইতস্তত বোধ করে প্রশ্ন করল। বৌমনি, কি হয়েছে? কি বলছো? সামান্য জ্বর হয়েছে, ঠিক হয়ে যাবে। এলিজা মনোরার দিকে একবার দৃষ্টি স্থাপন করলো। মনোরা পরিষ্কার দেখতে পেল এলিজার চোখে রগগুলো একদম লাল হয়ে আছে। এলিজা তেল হাতে নিতে নিতে বলল। আমার আয়ু আমার স্বামীর হয়ে যাক, আমার সুস্থতা তার হয়ে যাক, তার অসুস্থতা আমার হয়ে যাক, এই প্রার্থনাই করছিলাম। মনোরা এলিজাকে বলল। ভাগ্যগুণে অপূর্ব তোমার মতন বউ পেয়েছে, যে স্বামীর সামান্য জ্বরে নিজের মৃত্যু কামনা করে, তার জীবন ভিক্ষা চায়। তোমাদের এই বন্ধন কোনো দিন ছিন্ন না হোক। বলেই মৃদু হেসে চলে যায় মনোরা। অপূর্ব ঘুমাচ্ছে। এলিজা তেলের পাটিটা দূরে রেখে অপূর্ব শরীরে তাপমাত্রা দেখে। আগের থেকে শরীর শীতল হয়েছে। রাতে অনেকবার জলপট্টি দেওয়া হয়েছে। এলিজা অপূর্বর কপালে চুমু খায়। মৃদু হেসে বলল। পরপারেও যেন আমি আপনার সাথে থাকতে পারি। অপূর্ব শরীর ক্লান্ত থাকে, কোনো কিছুই অনুভবই করল না। এলিজা চাদরটা শক্ত করে পেঁচিয়ে বারান্দায় যায়। শীতল হাওয়াতে তার কপালে সামনে থাকা চুলগুলো উড়ছে। সামনে কিছু বড় বড় গাছপালা, বাতাসে হেলে দুলে পাতাগুলো নড়ছে। হঠাৎ আওয়াজ পায় বাহিরে কোলাহল। এলিজা নিচে নামে। চারিদিকে পরখ করে দেখতে পায় সবাই বিয়ের আয়োজন করছে। মমতাজ সোফাতে বসে একা একা বকবক করছে। তার ছেলের বিয়েতে সে একদমই খুশি নয়। এলিজা উপেক্ষা করলো। বাড়ির বাহিরে নামলো। বায়েজিদ বসে বসে লাকড়ি কাটছে। বায়েজিদের একটা চোখ নেই। এলিজাকে দেখে বায়েজিদ মৃদু হাসে। বায়েজিদের বয়স 19। অপূর্ব কাজ দিয়েছে। তবে জাহাঙ্গীর এসব পছন্দ করেন না। তিনি কারো উপর দয়া দেখান না, বরং কেউ দেখালেও তাতে রাগান্বিত হয়। এলিজা বায়েজিদের কাছে আসতেই বায়েজিদ অমৃদু হাসি দিয়ে ওঠে। হাসি মুখে বলল। বৌমনি, আপনি ইহানি কন কি করতে হইব? এলিজা মৃদু হেসে বলল। কিছু করতে হবে না, বাইরে কে কি করছে দেখে আসলাম। বায়েজিদ আমতা আমতা করে বলল। বৌমনি সকাল থেকে কিছু খাইনি, যদি। এলিজা ভ্রু কুঁচকে বলল। সকাল থেকে না খেয়ে আছিস, আমাকে আগে বলবি না? তুই বস, আমি খাবার নিয়ে আসছি। এলিজা রান্নাঘরে চলে যায়। বায়েজিদের জন্য খাবার বাড়ছে। বাড়িতে অনেক মানুষ জড়ো হয়েছে। সবাই কোনো না কোনো কাজ করছে। বাইরে প্যান্ডেল করছে, কেউ ঘর সাজাচ্ছে। এলিজা খাবারটা রেখে মনস্থির করলো একবার অপূর্বকে দেখে আসবে, ঘুম থেকে উঠেছে কিনা। উপরে যেতেই সামনে পড়ে জাহাঙ্গীর, হাতে সিগারেট নিয়ে। কর্কট মেজাজে বলল। বাইরে মানুষদের জন্য দৌড় দেখানো ভালো নয়। এলিজা মনোভাব নিয়ে বলল। নিজেকে ভালো রাখার জন্য কখনো কখনো অন্যকেও ভালো রাখতে হয়। বাড়ি কাজের লোকদের সাথে সবসময় সদাচরণ করতে হয়। জাহাঙ্গীর কিছু বলল না। এলিজা উপরে চলে যায়। অপূর্ব ঘুমাচ্ছে। এলিজা ডাকলো না। টেবিলের উপর থেকে দুধটা নিয়ে নিচে নামলো। গরম করে পরে নিয়ে যাবে। বায়েজিদের জন্য রুটি ভাজি দিয়ে যায়, সাথে পানি। বায়েজিদ খুব খুশি হয়। বায়েজিদ এলিজার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল। বৌমনি, তুমি না খুব ভালো।
এলিজা তৎক্ষণাৎ ঘরে এসে দুধ নিয়ে উপরে চলে যায়। অপূর্বর কপালে হাত দিয়ে জ্বর পর্যবেক্ষণ করে দেখে শরীর অনেকটাই শীতল হয়ে আসছে। জানালা থেকে ঠান্ডা হাওয়া বইছে। জানালা বন্ধ করতে যাবে ঠিক তখনই অপূর্ব পেছন থেকে এলিজার ডান হাত ধরে টেনে ধপাস করে বুকের উপর শুইয়ে দেয়। এলিজা লাজুক মুখে বলল, কি করছেন? তার মানে আপনি সজাগ? আপনি না অসুস্থ? শরীরে একদম নিস্তেজ, তাই ভেবে ডাকিনি আমি। আর আপনি? অপূর্ব চোখগুলো লাল, ডান হাত দিয়ে নিজের চুলগুলো খাড়া করে বলল, ঘুম সেই কখন ভেঙেছে? জ্বর তো কি হয়েছে? আমি এতক্ষণ সব দেখেছি, শুনেছি। এলিজা লাজুক মুখ নিয়ে অপূর্বর বুকের উপর দিয়ে সরতে চায়। অপূর্ব শক্ত করে ধরে রেখেছে। এলিজা মৃদু হেসে বলল, কি শুনেছেন আর কি দেখেছেন শুনি। অপূর্বর এলিজাকে দু হাত দিয়ে জড়িয়ে ধরে বুকের উপর থেকে সরিয়ে বিছানার উপর শুয়ে দিয়ে বলল, এই যে নিজের আয়ুর অর্ধেক যেন আমার হয়ে যায়, আমার যাতে কিছু না হয়। অঝরে কাঁদছেন। জ্বর হয়েছে, ভালোই হয়েছে। না হয় আপনার এই ভালোবাসাগুলো তো প্রকাশ হতো না। এলিজা দু হাত দিয়ে মুখ ঢেকে বলল, আপনি সব সময় আমার সাথে মজা করেন। অপূর্ব আওয়াজ করে হেসে বলল, লজ্জা পেলে তোমায় খুব সুন্দর লাগে। তার উপর মিষ্টি রঙের শাড়ি। তোমার সৌন্দর্যের কাছে যে পরীরাও হার মানবে ম্যাডাম। এলিজা অপূর্বকে সরিয়ে উঠে দাঁড়ায়। উল্টো দিকে ঘুরে বলল, অনেক কাজ পড়ে আছে, পাখির বিয়ের আয়োজন করতে হবে। অপূর্ব মৃদু হেসে বলল, যখনই আমার প্রেম প্রেম পায় তখনই তোমার কাজ চলে আসে। হাত মুখ ধুয়ে নিন, দুধটা গরম আছে, খেয়ে নিন, আমি নিচে যাচ্ছি। বলেই এলিজা চলে যায়। অপূর্ব জাহাঙ্গীরের সাথে বিয়ে নিয়ে আলোচনা করছে। বিয়েটা এই বাড়িতে বসেই হবে, পাখির বাড়ির লোকদের এখানে আনা হোক, সাথে পাখির কিছু বন্ধু বান্ধব। জাহাঙ্গীর অপূর্বর প্রস্তাবে রাজি হয়। সবাই বিভিন্ন কাজে ব্যস্ত। মমতাজ শেষবারের মতো চাচ্ছে তার ছেলের সাথে কথা বলে যদি বিয়ে ভাঙানো যায়। এই ঘর ওই ঘর খুঁজলে শ্রাবণকে কোথাও পেল না, পাখিকে খুঁজলো, পাখিও কোথাও নেই। মমতাজ দ্রুত পায়ে জয়ার কাছে যায়। জয়া কাজে ব্যস্ত, মমতাজকে উপেক্ষা করলো। অর্পার কাছে গেলেও অর্পা মমতাজকে এড়িয়ে যায়। কেউই কিছু বলছে না। তাহলে শ্রাবণ পাখি কোথায় গেল? হঠাৎ মাথা থেকে এসব ভাবনা ছেড়ে মমতাজ পানের বাটা নিয়ে বসে। বিয়ের আগে কিছু স্মৃতি রাখতে চায়, যা মনে করে বিয়ের পরে হাসতে পারে। বাচ্চাদেরও যাতে বলতে পারে, তোদের মাকে নিয়ে কোথায় কোথায় ঘুরেছি, কি কি করেছি। প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত স্মৃতি করে রাখতে চায়। শ্রাবণ সকাল সকালে সব ভেবেই পাখিকে নিয়ে বাইরে বের হয়ে যায়, সাথে স্প্লেন্ডার বাইক। শীতের সকালে দুজন অজানা পথে বের হয়। পাখি পেছনে বসা। অনেকক্ষণ বাইক চলার পর থামে যমুনা নদীর তীরে। সকালবেলা এখানে দমকা হাওয়া বইছে, শীতল পরিবেশ। পাখি কালো রঙের থ্রিপিস পরা, সাথে শীতের চাদর। শ্রাবণ কালো রঙের জ্যাকেট পরনে, দুজনে নদীর তীরে বসে। শ্রাবণ এটা সেটা অনেক কথা বলতে থাকে, পাখি শুনছে। পাখি কিছুক্ষণ চুপ থেকে শ্রাবণের কাঁধে মাথা রেখে ভারী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার এই ক্ষুদ্র জীবনে আপনি আপনার জীবন জড়ালেন কেন? শ্রাবণ মৃদু হেসে বলল, তোমার এই ক্ষুদ্র জীবনে আমি আমার পরবর্তী দিনে বেঁচে থাকার সুখ, আশা আকাঙ্ক্ষা পাই। জীবনের দৈর্ঘ্য আকাশের বড়, তবে যখন মানুষ সুখ পায় তখন জীবন খুব দ্রুত কেটে যায়, আর যখন দুঃখ গ্রাস করে তখন জীবন থেমে যায়, সাথে সময় থমকে যায়। শ্রাবণ পাখির হাত দুটো ধরে বলল, আর তোমার কিছু হবে না, তুমি ঠিক সুস্থ হয়ে যাবে। বেলা বাড়তে থাকে। ধীরে ধীরে সূর্যর দর্পণ দেখা যাচ্ছে। আশেপাশে মানুষ ভিড় করছে। তৎক্ষণাৎ শ্রাবণ পাখি উঠে দাঁড়ায়। শ্রাবণ এদিক সেদিক পরখ করে একটা ফুলের দোকান দেখতে পায়। শ্রাবণ পাখিকে বাইকের কাছে দাঁড় করিয়ে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। শ্রাবণ দৌড়ে চলে যায় ফুলের দোকানে একটা গোলাপ কিনে। শ্রাবণের ভাব ভঙ্গিমা খুব অস্থির। সারাদিন মুখে হাসি এঁটে থাকে। ফুলটা নিয়ে পাখির কাছে চলে আসে। পাখি ফুলটা নিতে চাইলে শ্রাবণ এক হাত থেকে অন্য হাতে টপকে মারে। পাখি ইতস্তত বোধ করলো। শ্রাবণ অমৃদু হাসি দিয়ে বলল, এত সহজে কি করে দেই? শ্রাবণ এদিক সেদিক দেখে। পাখির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। পাখি ভ্রু কুঁচকে দেয়। কি করছে ছেলেটা? পাখি ফিসফিস করে বলল, সবাই দেখছে। শ্রাবণ মৃদু হেসে ফুলটা পাখির দিকে বাড়িয়ে বলল, তোমার জীবনটা ক্ষুদ্র, কিন্তু তোমার এই ক্ষুদ্র জীবনে ভালোবাসা নিয়ে আমি সারা জীবন থাকতে চাই। তোমার জীবনে সমস্ত সুখ দুঃখের অংশীদারি হতে চাই। দিবে কি সেই সুযোগ? আশেপাশের সবাই শ্রাবণের দিকে তাকিয়ে আছে। পাখি মৃদু হেসে ফুলটা শ্রাবণের হাত থেকে নিতে নিতে বলল, আপনি না। পাখি তাড়া দিলে শ্রাবণ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। লুকিং গ্লাস দিয়ে বারবার পাখিকে পরখ করছে। অপূর্ব, জাহাঙ্গীর দুজনে মিলে বাড়ির সমস্ত কাজে সহযোগিতা করছে। গ্রাম থেকে আসে রমজান, জয়তুন, এলিজা। তাদের দেখে খুশিতে আপ্লুত হয়ে ওঠে। অপূর্ব তাদের সালাম করে, মৃদু হেসে প্রশ্ন করে, শ্যামলী আসেনি? ও
ওকেও তো আসতে বলা হয়েছে। জয়তুন আমতা আমতা করে বলল, ওর বাবার শরীরটা ভালো নেই, তাই আসেনি। রমজান, জয়তুন, জয়া, এলিজা সবাই মিলে বিভিন্ন আড্ডায় মশগুল হয়। কিছুক্ষণ পর হাজির হয় শ্রাবণ পাখি। সকালে কাউকে কিছু না বলে বেরিয়েছে পাখি, ভেতরে যেতে ভয় পাচ্ছে। শ্রাবণ মৃদু হেসে বলল, আমার সাথে তো বের হয়েছ, অন্য কারোর সাথে না, ভয় পাওয়ার কি আছে? তৎক্ষণাৎ উপস্থিত হয় অপূর্ব, সাদা পাঞ্জাবি, কালো জুতো পরিধান করা। অপূর্ব মৃদু হেসে বলল, ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে? কাউকে কিছু না বলেই বের হয়ে গেলি, এদিকে সব কাজ আমাকে করতে হচ্ছে। তুই আমার বড় ভাই, সবকিছু তোকেই সামলাতে হবে, তাই না? অপূর্ব মৃদু হেসে বলল। পাখি দৌড়ে ভেতরে যেতেই সামনে পড়ে মমতাজ। পাখি থমকে দাঁড়ায়। মমতাজ চোখগুলো বড় বড় করে বলল, সারাদিন পাখির মতো ফরফর করছো দেখছি। নাম তো পাখি, পাখির মতো উড়ে চলে যেতে পারো না আমার ছেলের জীবন থেকে? অন্তত আমার ছেলেটা মুক্তি পেত। পাখি মমতাজের কথা উপেক্ষা করে মৃদু হেসে বলল, ওরা চলে গেলেও আপনার ছেলে ঠিক স্বীকার করে নিয়ে আসবে। বলেই চলে যায় পাখি। মমতাজ মুখ কুঁচকে দেয়। বাড়িতে এক এক করে সমস্ত অতিথি আসতে থাকে। দুপুর গড়িয়ে বিকেল হয়। সবাই বৈঠকখানায় বিয়ে নিয়ে বিভিন্ন আলোচনায় মশগুল। তৎক্ষণাৎ জাহাঙ্গীরের ম্যানেজার বলে উঠল, একই বাড়িতে দুজন বিয়ে, এটা একটু অন্যরকম, তবে আমার কাছে বিষয়টা ভালো লাগছে। অপূর্ব সোজা হয়ে বসে বলল, আমরা সবাই মিলে দুটো দল করব। অর্পা বলল, তার মানে কি ভাইয়া? অপূর্ব মৃদু হেসে বলল, ছেলে পক্ষ আলাদা আর মেয়ে পক্ষ আলাদা হবে। জয়া বলে উঠল। অপূর্ব বলল, আমাদের দলে থাকবে আমাদের সকল বন্ধু বান্ধব এবং কাকি। মমতাজ মুখ অন্যদিকে ঘোরায়, আর দলের কর্তা থাকবে আমার বাবা। জাহাঙ্গীর মৃদু হাসে। অপূর্ব জাহাঙ্গীরের হাসির দিকে পরখ করল। এলিজা মৃদু হেসে বলল, আর আমাদের দলে থাকবে সকল মেয়েরা। আমাদের দলীয় নেত্রী হবে আমার আম্মা। জয়াকে জড়িয়ে ধরে বলল এলিজা। জয়া হেসে বলল। সবাই বের হয় বিয়ের কেনাকাটার উদ্দেশ্যে। সবাই ঢাকা বসুন্ধরা মার্কেটে উপস্থিত হয়। সবাই এটা ওটা গহনা, শাড়ি থেকে সবকিছু কিনছে। অপূর্ব তৎক্ষণাৎ ডেকে পাঠায় সূর্যকে। বিয়ের বাহানায় সূর্যকে নিজের কাছে রাখতে পারবে। বিয়ের কিছু দায়িত্ব সূর্যকে দেয়া হয়েছে। সূর্য সহজে রাজি হয়। অপূর্বর খটকা লাগে। সূর্য যদি সবকিছুর পেছনে হাত থাকতো তবে কনস্টেবলরা সন্দেহজনক কিছু পেত, কিন্তু তারা কিছুই পেল না। তবে কে আছে? অপূর্ব মাথা থেকে হঠাৎ এসব চিন্তা ছুঁড়ে ফেলে দেয়। অপূর্ব শান্ত স্বরে সূর্যকে বলল, তুইও কিছু কিনে নে পছন্দ মতো। সূর্য মৃদু হাসে। পরদিন সকালে চারিদিকে ঝাড়বাতি, বিভিন্ন ফুলের বাহার, চারিদিকে বাচ্চাদের ছোটাছুটি, নাচ গানে চৌধুরী বাড়ি জমজমাট হয়ে উঠেছে। জয়ার বাবার বাড়ি থেকে সবাই এসেছে। মমতাজের ভাই বোন সবাই উপস্থিত হয়। অপূর্ব ও শ্রাবণ থানার কিছু কিছু অফিসারদের দাওয়াত করে। সমস্ত মহিলারা একসাথে বসে হলুদ বাড়ছে, তার সাথে গান গাইছে। প্যান্ডেলের মাঝখান দিয়ে আলাদা কাপড় দেয়া হয়। এক পাশে মেয়ে পক্ষর, অন্য পাশে ছেলে পক্ষর গায়ে হলুদ হবে। এলিজা আজ খুব আনন্দিত। তার একমাত্র ছোট বোনের বিয়ে, ছুটে ছুটে কাজ করছে। হলুদের অনুষ্ঠানে হাজির হয় অপূর্ব, শ্রাবণের সব বন্ধুরা। প্যান্ডেলে কলা গাছ দিয়ে বানানো ছাদনা তলায় নিয়ে যায় শ্রাবণকে। এলিজা পাখিকে শাড়ি পরিয়ে তৈরি করছে। সাথে অতিথি মেয়েরা, সব মেয়েরা হলুদ শাড়ি পরে নেয়। পাখিকে ছাদনতলায় নেওয়ার জন্য নিচতলায় নামানো হয়। ঠিক তখনই একজন প্রতিবেশী পাশ থেকে বলে উঠল, ছাদনাতলায় নিজে হেঁটে গেলে অমঙ্গল হয়। পাশ থেকে আরও একজন তার সাথে সহমত জানায়। পাশ থেকে অর্পা বলে উঠল, আমাদের দলে তো কোনো ছেলেই নেই। তৎক্ষণাৎ অপূর্ব সূর্য হাজির হয়। অপূর্ব অহংকারী স্বরে বলল, ছেলেদের অভাব বুঝি, আমাদের দরকার বললেই হতো। পাশ থেকে একজন মেয়ে ঢং করে বলে উঠল, আমাদের কনেকে আমরা হাঁটিয়েই নিয়ে যাব, কোনো পুরুষের দরকার নেই। সূর্য জ্যাকেটের হাতা কাচাতে কাচাতে বলল, খুব তেজ তো দেখছি। অপূর্ব সব মেয়েকে উপেক্ষা করে এলিজার কানে কানে এসে বলল, আজ তোমাকে হলুদ শাড়িতে খুব সুন্দর লাগছে, চলো না আরেকবার বিয়ে করি। সব মেয়েরা অপূর্বর কাণ্ড দেখে খিলখিল করে হেসে ওঠে। তখনই জয়া এসে বলল, ওদিকে দেরি হয়ে যাচ্ছে, কনেকে তাড়াতাড়ি নিয়ে চল। এলিজা জয়াকে উদ্দেশ্য করে বলল, আম্মা পাখি কি হেঁটে যাবে? বলতেই অপূর্ব পাখিকে পাজাকোলা করে নেয়। সবাই হাঁ করে তাকিয়ে থাকে। এলিজা চুপ হয়ে যায়। অপূর্ব সবার দিকে পরখ করে বলল, হাঁ করে দেখার কি আছে, পাখি আমার ছোট বোন, অর্পা যেমন আমার বোন, পাখিও তেমনি। বলেই ছাদনাতলায় পাখিকে নিয়ে যায়। শুরু হয় পাখির গায়ে হলুদ। একে একে সবাই হলুদ দেওয়া শুরু করে। একে অপরের গালে হলুদ দিচ্ছে। সবাই সেই নিয়ে ব্যস্ত। কিছু মেয়েরা নাচ গান করছে। এলিজা সবার সাথে হলুদ মাখাচ্ছে। ঠিক তখনই অপূর্ব হুট করে এসে এলিজার কোমর ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। এলিজা হতভম্ব হয়ে যায়। এলিজা লজ্জা মুখে বলল, সবাই আছে কিন্তু কেউ দেখছে না, সবাই নতুন কনেকে নিয়ে ব্যস্ত,
আর এদিকে আমি আমার কনেকে নিয়ে একটু। এলিজা মুখ ঘুরিয়ে নেয়। অপূর্ব কপালের সামনে দিয়ে এলিজার চুলগুলো সরিয়ে বলল। সবার হলুদ গালে লাগালে আমারটা। এলিজা ছুটে যেতে চাইলেই অপূর্বর বা গালে থাকা হলুদ এলিজার গালের সাথে নিজের গাল লাগিয়ে হলুদ দেয়। এলিজা মৃদু হেসে বলল, আপনি না। সবাই পাখিকে গোসল করায়, অপরদিকে শ্রাবণকেও গোসল করায়। শীতের দিনে গোসল। শ্রাবণ কাঁপতে কাঁপতে বলল, আমি আর কোনোদিন বিয়ে করব না। সেই শুনে সব বন্ধুবান্ধব আওয়াজ করে হেসে ওঠে। একে একে সব অতিথি উপস্থিত হয়। রাতে বিয়ের আয়োজন করা হয়। রাতের বিয়ের পরিকল্পনা অপূর্বর। গানের তালে তালে নাচছে মেয়েরা। বিভিন্ন বাতির আলোয় চারিদিক আলোকিত। গেটের সামনে দাঁড়িয়ে অপূর্ব সবাইকে স্বাগতম জানাচ্ছে। তৎক্ষণাৎ অপূর্বর চোখ পড়ে রুমার দিকে। বিয়েতে রুমাও এসেছে। পাশে থাকা সূর্য মিটিমিটি হাসছে। সূর্য রুমার ব্যাপারে আগে থেকে জানে। সূর্য পাশ থেকে বলল, ভাই ভয় পাচ্ছিস? অপূর্ব উল্টো দিকে ঘুরে বলল, চেপে যা। রুমা পাতলা জর্জেট শাড়ি পরা। অপূর্বর সামনে এসে হাত বাড়িয়ে দেয়। অপূর্ব হাতটা না দিতে চাইলেও সূর্য অপূর্বর হাতটা বাড়িয়ে দেয়। চারিদিকে নাচ গান, এরপর খাওয়া দাওয়া মিলিয়ে বিয়ে জমজমাট। কিছুক্ষণের মধ্যে শুরু হয় বিয়ের কার্যক্রম। কাজী প্রথমে পাখির কাছে আসে। পাখি লাল বেনারসি পরে বসে আছে। কাজী বড়দের উদ্দেশ্য করে বলল, দেনমোহর কত টাকা ধার্য করব? এলিজা কিছু বলল না। জয়া এলিজার দিকে পরখ করে। তৎক্ষণাৎ পাখি বলে উঠল, দেনমোহর হিসেবে আমি আমার স্বামীকেই চাই। সবাই পাখির দিকে তাকিয়ে হেসে উঠে। এলিজা শান্ত স্বরে বলল, কিছু তো ধার্য করতে হবে। আপনি 1 টাকা লিখেন। কাজী দেনমোহর লিখে কবুল বলতে বললে পাখি কবুল বলে। সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। কিছুক্ষণের মধ্যেই বিয়ের কাজ সম্পূর্ণ হয়। চৌধুরী বাড়ির ভিড় কমতে থাকে। এলিজা বাসর ঘর আগেই সাজিয়ে রেখেছে। সাজানোটা আরেকবার দেখতে আসে। ঘরটা ভালো করে পরখ করে ঘর থেকে বের হতেই দেখে অপূর্ব। এলিজা হতভম্ব হয়ে যায়। এলিজা অপূর্বকে উপেক্ষা করে যেতেই অপূর্ব এলিজার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। এলিজা লাল রঙের শাড়ি পরা, চুলগুলো খোপা, তার সাথে ফুল। অপূর্ব মৃদু হেসে বলল, মাশাআল্লাহ, আজ তোমাকে এত সুন্দর দেখাচ্ছে, ইচ্ছে করছে আরো একবার বিয়ে করি। এলিজা মৃদু হেসে বলল, আমার মহারাজাকেও যে অসম্ভব সুন্দর লাগছে। তবে শুধু আজ না, আপনি আমার চোখে সব সময় সুন্দর। অপূর্ব হেসে বলল, ধরে নিলাম আজ থেকে আমিও সুদর্শন, যখন আমার স্ত্রী বলেছে। কাজ আছে আমার। বলেই এলিজা অপূর্বকে সরিয়ে চলে যায়। অপূর্ব নিচে নামে। সূর্য, মৃদুল, শ্রাবণ সহ সবাই বৈঠকখানায় আড্ডা দিচ্ছে। অপূর্ব একবার বাহিরে বের হয়। এখনো কিছু অতিথি আছে। তৎক্ষণাৎ তাদের মধ্যে একজন দ্রুত পায়ে হেঁটে যেতেই অপূর্বর সাথে ধাক্কা লাগে। অপূর্ব লোকটার দিকে ঘুরলে লোকটা হাত উঠিয়ে সরি বলে চলে যায়। লোকটার বড় বড় দাড়ি, সাথে পাঞ্জাবি পরা। অপূর্ব সামনের দিকে ঘুরে চোখ বুজে কিছু মনে করার চেষ্টা করলে অপূর্বর খেয়াল হয় একটু আগে যে লোকটার সাথে ধাক্কা লাগে তার হাতে একটা চিহ্ন ছিল। এটা সেই চিহ্ন যেটা চিপস ডুপিয়ালির হাতে ছিল। অপূর্ব চোখ বড় হয়ে যায়, ভাবতে থাকে, আমার বাড়িতে চিপস কি করছে, তাও ছদ্মবেশে কেন? অপূর্ব তৎক্ষণাৎ বৈঠকখানায় উপস্থিত হয়। যা সন্দেহ করেছিল তা নয়। সূর্য সবার সাথে বিভিন্ন কথায় মশগুল। তবে চিপস এখানে কি করছিল, নাকি সূর্য আমার চোখে ধুলা দিয়ে ওর সাথে কথা বলেছে? এসব ভাবতে ভাবতে শ্রাবণ অপূর্বকে ডাকে। অপূর্ব সবার সাথে আড্ডায় যুক্ত হয়, কিন্তু অপূর্বকে নতুন করে চিন্তা গ্রাস করে। জমজমাট বিয়ে বাড়ি কিছুক্ষণের মধ্যেই নীরব হয়ে যায়। সমস্ত নেমন্তন্ন লোক চলে গিয়ে বাড়ি নীরব। যারা চৌধুরী বাড়ির অতিথি তারাই থেকে গেছে। সবাই বিভিন্ন গল্পে মশগুল। ছোট বাচ্চারা ছোটাছুটি করছে। এলিজা পাখির জন্য দুধ গরম করছে। সকাল থেকে পাখির তেমন কিছু খাওয়া হয়নি, সাথে ঔষধ। এলিজা দুধ গরম করে নিয়ে যায় পাখির ঘরে। পাখিকে জয়ার ঘরে এখন অবধি রাখা হয়েছে। এলিজা দুধ নিয়ে উপরে যেতেই চোখ পড়ে অপূর্বর দিকে। সাথে সব বন্ধুরা আড্ডা দিচ্ছে, কিন্তু সে কিছু ভাবছে। অপূর্বর চিন্তা মুখ এলিজার ভালো লাগে না। কিছুক্ষণ অপূর্বর দিকে পরখ করে উপরে চলে যায়। পাখি জয়ার ঘরে বসে আছে, সাথে অর্পা, চাঁদনি এবং কিছু মেয়েরা। পাখি নিশ্চুপ হয়ে বসে আছে। এলিজা দুধটা টেবিলের উপর রেখে পাখির কাছে বসে। পাখির চোখে পানি। এলিজা নিজের শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে দেয়। এলিজা ভেজা কণ্ঠে বলল, কাছিস কেন? পাখি জল জল চোখে এলিজার দিকে দৃষ্টি স্থাপন করে বলল, বাবা মার কথা খুব মনে পড়ছে। এলিজার মা বাবার কথা শুনে মুখের রং বদলে ফেলে। এলিজার বুকের ভেতর জ্বলে ওঠে। অতি কম বয়সে মা বাবাকে হারায়। আজ বেঁচে থাকলে কতটা না খুশি হতো। আমাদের ছোট্ট পাখির আজ বিয়ে হয়েছে। মা বাবার কত আদুরে ছিল ওই পাখি। এসব ভেবে এলিজা হাতের উল্টো দিক দিয়ে চোখ মুছে। এলিজা মৃদু হেসে বলল, আমি আছি না, আমি তোর মা, আমি তোর বাবা। তোর কোনো ইচ্ছে আমি অপূর্ণ রেখেছি বল? আর আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত তোর সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করব।
পাখি মৃদু হেসে এলিজাকে জড়িয়ে ধরে। পাশ থেকে চাঁদনি বলল, বৌমনি, আপনার বাবা মা কিভাবে মারা যায়? এলিজা কিছুক্ষণ চুপ থেকে কাপা কণ্ঠে বলল, বাবা জেলে ছিলেন, কাল বৈশাখীর ঝড় বাবাকে কেড়ে নেয়। বাবার মৃত্যুতে মা খুব শোকাহত হয়, চিন্তায় চিন্তায় একদম শেষ হয়ে গিয়েছিল। কিভাবে সংসার চালাবে, কিভাবে আমাদের মানুষ করবে, এভাবেই কিছুদিন চলার পর মায়ের ডায়রিয়া হয়। চিকিৎসা ব্যতীত মাও মারা যায়। এলিজা চোখের পানি মুছে পাখি ফোপাচ্ছে। চাঁদনি পাখির কাঁধে সান্ত্বনামূলক হাত রাখে। এলিজা আদুরে গলায় কাঁদতে বারণ করে। পাখি কান্না থামায়। এলিজা পাখিকে দুধটা দেয়, সাথে খাওয়ার ঔষধ। পাখি খেয়ে নেয়। এলিজা দ্বিতীয়বার পাখির চোখের পানি মুছে অহংকারী স্বরে বলল, চোখের পানি ফেলতে নেই। জীবনে যে পর্যায়ে যত কঠিন পরিস্থিতিতে থাকিস না কেন, ভেঙে পড়তে নেই, কারণ চোখের পানি দুর্বলতা। পরিস্থিতি যেমন হোক না কেন, মুখে হাসি রাখতে হয়, কারণ হাসি আমাদের শক্তি যোগায়। পাখি মৃদু হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ে। এলিজা মৃদু হেসে বলল, এখন থেকে তুই সব সময় আমার চোখের সামনে থাকবি। আমার খুব আনন্দ হচ্ছে তুই বোন থেকে আমার যা হয়ে গেলি। বলেই পাখিকে জড়িয়ে ধরে। অপূর্ব সমস্ত কেস তদন্ত সবকিছু মাথা থেকে ফেলে বিয়ের আনন্দে মন দেয়। নিজের হতাশার জন্য সবার আনন্দ নষ্ট হোক সেটা অপূর্ব চায় না। সূর্যকে চিপস ডুপিয়ালির কথা জিজ্ঞাসা করে দ্বিতীয়বার ওকে সন্দেহ করে ওর আনন্দ মাটি করতে চায় না। এসব ভাবতে ভাবতে অপূর্ব সূর্যকে বলল, চল নতুন কনের সাথে একবার কথা বলে আসি। এলিজা পাখি সবাই মিলে বিভিন্ন কথায় মশগুল। তৎক্ষণাৎ উপস্থিত হয় অপূর্ব ও সূর্য। দরজার ওপাশে দাঁড়িয়ে অপূর্ব গলায় কাশি দিয়ে বলল, আমরা কি মহিলা মহল্লায় আসতে পারি? অর্পা হাত ধরে নিয়ে আসে। অপূর্ব ভেতরে আসে। এলিজার দুই সিনাতে হাত দিয়ে মৃদু হেসে বলল, কনেকে কি তোমরাই রেখে দেবে? আমার ভাই তো তার বউয়ের জন্য দিশেহারা হয়ে যাচ্ছে। এলিজা মৃদু হেসে বলল, সবাই খেয়ে নিক। অতিথিদের খাওয়ানোর চক্করে তো বাড়ির লোকদের খাওয়া হয়নি। তারপর আমাকে বলে পাখিকে শ্রাবণের ঘরে দিয়ে আসবো। এলিজা সবাইকে খাওয়ানোর উদ্দেশ্যে চলে যায়। অপূর্ব পাখির কাছে বসে। সূর্য চেয়ার টেনে বসে। অপূর্ব পাখির সাথে নানান কথা বলছে। পাশে কিছু মেয়েরা হাজারো কথায় মশগুল। সূর্য জানালার দিকে ঘুরে দাঁত দিয়ে ডান হাতে নখ কাটছে। পাশেই বসা চাঁদনি, চাঁদনির সাথে চাঁদনির বান্ধবী ডালিয়া। অপূর্বর হঠাৎ চোখ পড়ে ডালিয়ার দিকে। ডালিয়া অপলক দৃষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে আছে। কালো বুট, কালো হুডি জ্যাকেট, শ্যামবর্ণ শরীর, গোপগুলো সূর্যের কিছুটা বড়, দুদিকে নোয়ানো, গলায় চেন, চোখগুলো সূর্যের সবসময় লাল থাকে। ডালিয়ার ভাবভঙ্গিমা দেখে অপূর্ব বুঝতে পেরেছে সূর্যের উপর ফিদা হয়ে গেছে। সূর্য অপলকে দৃষ্টিতে জানালা দিয়ে বাহির দেখছে। অপূর্ব গলায় কাশি দেয়। সূর্য অপূর্বর দিকে দৃষ্টি স্থাপন করে। পরে কথা হবে বলে অপূর্ব পাখির কাছ থেকে বিদায় নেয়। অপূর্ব সূর্যকে নিয়ে নিচে আসে। অপূর্ব সূর্যের দিকে পরখ করে ভাবতে শুরু করলো, যদি সূর্য নিজের অতীত ভুলে নিজের জীবনটা নতুন করে সাজাতো কতই না ভালো হতো। আমাকে সূর্যের অতীত ভুলিয়ে দেওয়ার জন্য আমাকে চেষ্টা করতে হবে। অপূর্ব তৎক্ষণাৎ সূর্যকে কিছু বলল না। ভাবলো এ বিষয়ে পরে কথা বলবে। সবাই রাতের খাবার খেতে বসে। এলিজা খাবার পরিবেশন করছে। অপূর্ব খাচ্ছে আর বারবার এলিজার দিকে পরখ করছে। সবাই এলিজার রান্নার প্রশংসা করছে। তৎক্ষণাৎ অপূর্ব অহংকারী স্বরে বলে উঠল, আমার বউয়ের রান্না ভালো তো হতেই হবে। সূর্য পাশ থেকে বলে উঠল, দেখতে হবে না বউটা কার? আমার বন্ধুর। সবাই খিলখিল করে হেসে ওঠে। অপূর্ব খেতে খেতে বুঝতে পারল কেউ পা দিয়ে অপূর্বর পায়ে আলাপ করছে। অপূর্বর খটকা লাগলো। সামনের দিকে খেয়াল করলো টেবিলের অপর প্রান্তে বসা অর্পা, ওর দুটো বন্ধু চাঁদনি আর ডালিয়া। ডালিয়া অপূর্বর মাঝ বরাবর। অপূর্বর বুঝতে আর বাকি নেই পাশেই বসা সূর্য। তার পা মনে করে আমার পায়ের সাথে আলাপ করা হচ্ছে। অপূর্ব ডালিয়ার দিকে পরখ করলো। সে খাওয়া ছেড়ে সূর্যের দিকে তাকিয়ে আছে। অপূর্ব মিটিমিটি হাসছে। তৎক্ষণাৎ এলিজা এসে অপূর্বর কাছে দাঁড়ায়। অপূর্ব দৃষ্টি সরিয়ে নেয়। এলিজা সবাইকে এড়িয়ে অপূর্বর প্লেটে মাংস দেওয়ার বাহানায় ফিসফিস করে বলল, খাওয়ার সময় অন্য মেয়েদের দিকে তাকানো হচ্ছে, তাই না? ঘরে এসো। অপূর্ব তৎক্ষণাৎ কাশি দিয়ে উঠে জয়া বলল। এলিজা পানি ঠেলে দিল। বিয়ে বাড়ি পুরোপুরি শান্ত। চারিদিক নিশ্চুপ, কোনো কোলাহল নেই। শীতে শীতল হাওয়া বইছে। পাখি অপেক্ষা করছে কখন শ্রাবণ আসবে। শ্রাবণের ঘরে প্রথমবার এসেছে, তাও বউ হয়ে। পাখির খুব আনন্দ হচ্ছে। শ্রাবণকে দেখলেই পাখি এক অন্যরকম শান্তি অনুভব করে, যে শান্তি আর কোথাও নেই। শ্রাবণের পাগলামি পাখিকে নতুন করে হাসতে শেখায়। পাখি শ্রাবণের দেওয়া ফুলটা হাতে নিয়ে জল জল চোখে একা একা বিড়বিড় করে বলছে, আমার কেন এই মরণব্যাধি রোগ হলো? যদি আরও কয়েকটা দিন আমার প্রিয় মানুষটির সাথে বাঁচতে পারতাম, আরও কিছুটা পথ তার সাথে চলতে পারতাম, তাকে দেখলেই যে আমার বাঁচার ইচ্ছাটা বেড়ে যায়। যতই সবার সামনে হাসি খুশি থাকার চেষ্টা করি না কেন, ভেতর ভেতর জ্বলছে। আমি কি সেই হতভাগী
যার প্রিয় মানুষটির সাথে জীবন কাটানোর সময়টা বোধহয়। বলতেই শ্রাবণ ঘরে ঢুকে। পাখি বা হাতের উল্টো দিকে চোখের পানি মুছে শ্রাবণ এসেই ধপাস করে পাখির সামনে কাত হয়ে শুয়ে পড়ে। পাখি চমকে ওঠে। পাখি লাল বেনারসি পরনে, ঠোঁটে লাল লিপস্টিক, ভারী গহনার সাথে ধবধবে ফর্সা ত্বকে একদম পরীর মতো লাগছে। পাখি মাথা নত করে নিশ্চুপ হয়ে বসে আছে। শ্রাবণ পাখিকে পরখ করে মৃদু হেসে বলল, মাশাল্লাহ। পাখি মুচকি হাসে। শ্রাবণ এক হাতের উপর ভর দিয়ে শুয়ে শুয়ে পাখিকে দেখছে। অমৃদু হেসে বলল, আমি হেরে গিয়েও জিতে গিয়েছি। শেষ পর্যন্ত আমি আমার পিচ্চি বিয়ানকে আমার করে পেলাম। আজকে একটা কথা বলতেই হচ্ছে, ভাগ্য থাকলে সৃষ্টিকর্তা তাকে ঘুরিয়ে ফিরে আমাদের কাছে নিয়ে আসবেই, তাই না পিচ্চি বিয়ান? পাখি বিছানা থেকে নেমে যায়। শ্রাবণ উঠে বসে। পাখি শ্রাবণের পা ধরে সালাম করে। শ্রাবণ হাসি দিয়ে পাখিকে জড়িয়ে ধরে, বারবার বলতে থাকে, আজ আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। আমার পাখিকে আমি আমার করে পেয়েছি। পাখি আওয়াজ করে হেসে ওঠে। শ্রাবণ পাখিকে পাজা কোলে করে বসিয়ে দেয় ফুলের বিছানায়। শ্রাবণ পাখির সামনে বসে পড়ে। হাঁটুর উপর বা হাতের উপর থুতনিটা রেখে শ্রাবণ পাখির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। পাখি লাজুক মুখে বলল, এভাবে তাকিয়ে থাকবেন না, আমার লজ্জা লাগে। শ্রাবণ মৃদু হেসে বলল, তোমার লাজুক মুখের হাসি আমাকে ক্ষত বিক্ষত করে দেয়। যতই দেখি না কেন তোমাকে, দেখার ইচ্ছে যে মিটেই না, বুঝলে পিচ্চি বিয়ান? রাত বেড়ে চলেছে। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। অপূর্ব, সূর্য, মৃদুল এক ঘরে, জয়া, চাঁদনি, অর্পা, ডালিয়া এক ঘরে, মমতাজ, এলিজার সাথে দুজন অতিথি মেয়ে তারা এক ঘরে। রাত 1টা নাগাদ। এলিজা যে ঘরে, সে ঘরের বারান্দা থেকে বাড়ির সামনের দিকটা পরিষ্কার দেখা যায়। এলিজার জীবনে অপূর্ব আসার পর থেকে অপূর্বর বুকের উপর ছাড়া এলিজার ঘুম আসে না। এলিজা বিছানার এপাশ ওপাশ করতেই কানে আসে লাকড়ি কাটার আওয়াজ। এলিজা থমকে ওঠে। এত রাত্রে কে লাকড়ি কাটছে? এলিজা ভীষণ চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করলো এটা ভেবে যে হয়তো ভুল শুনেছে। সারাদিনের তোড়জোড়ের পর এরকম ভুল হতে পারে, কিন্তু না, এলিজার ধারণা ভুল নয়। সত্যি কেউ লাকড়ি কাটছে। এলিজার শরীরের উপর থেকে লেপটা সরিয়ে উঠে জানালার কাছে আসে। এলিজা জানালাটা খুলে ভালো করে পরখ করতে দেখে কালো চাদর পরে উল্টো দিকে মুখ করে কেউ লাকড়ি কাটছে। এলিজার খটকা লাগলো। চারিদিক নিস্তব্ধ, শুনশান, কোথাও কেউ নেই। এত রাতে কারো থাকার কথাও নয়। লোকটা কিছুটা দূরে বসে লাকড়ি কাটছে, যত দূর পর্যন্ত ঠিকমতো বাড়ির সামনের বাতির আলো পৌঁছায় না। এলিজা মনস্থির করলো লোকটাকে দেখবে কে এসে এত রাতে লাকড়ি কাটছে। ভারী অদ্ভুত। চারিদিক নিশ্চুপ, শীতল হাওয়া বইছে। পুরো বাড়ি যেন হঠাৎ শুনশান হয়ে গেছে। এলিজা এদিক সেদিক পরখ করে। কেউ ষড়যন্ত্র করে পরিকল্পনা মোতাবেক কিছু করছে না তো? বিভিন্ন ভাবনা এলিজা উপেক্ষা করে। হাতে রামদাস, হাতে টর্চ নিয়ে দরজাটা খুলে বাহিরে বের হয়। আশেপাশে দেখেছে কোথাও কেউ নেই। বাড়ির দারোয়ান সে ছুটিতে গেছে। এলিজা সাহস করে 1 কদম 2 কদম এগোতে থাকে। লোকটার কাছে এগোতেই লোকটা লাকড়ি কাটা বন্ধ করে দেয়। এলিজা থেকে লোকটা কিছুটা দূরে। অচেনা লোকটা এলিজার উপস্থিতি বুঝতে পেরেছে। এলিজা তেজ দেখিয়ে বলে উঠল, কে তুমি? এত রাতে কাঠ কেন কাটছো? লোকটা উল্টো দিকে ঘুরে আছে। এলিজা দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো, কে আপনি? চুপ করে আছেন কেন? লোকটা আবারও কাট কাটতে শুরু করে। এলিজার রাগ উঠতে থাকে। কি অদ্ভুত লোক! এলিজা আবার প্রশ্ন করতেই লোকটা বলে উঠল, বৌমনি খিদে পেয়েছে। এলিজা চমকে ওঠে। এটা তো বায়েজিদ, কিন্তু বায়েজিদ শীতের ভিতর এত রাতে কি করছে? এলিজা চিন্তিত কণ্ঠে বলল, এত রাতে তুই এখানে কি করছিস? এরকম অদ্ভুত আচরণ কেন করছিস? তোর খিদে পেয়েছে, তুই ঘরে এসে একটাবার বলতিস। বায়েজিদ কোনো কথার উত্তর না দিয়ে বিদঘুটে কণ্ঠে বলল। বৌমনি খিদে পেয়েছে। এলিজা কথা না বাড়িয়ে বলল, তুই ওয়েট কর, আমি নিয়ে আসছি। এখানে বসে খেতে হবে না, তুই ঘরের সামনে আস। এলিজা ভেতরে চলে যায়। এলিজা বায়েজিদের জন্য খাবার বাড়ছে, কিন্তু এলিজার ভেতর বায়েজিদকে নিয়ে নতুন চিন্তা গ্রাস করে। বায়েজিদ হঠাৎ করে এরকম আচরণ কেন করছে? কিভাবে কথা বলল? এলিজা ভাবনা ছেড়ে বায়েজিদের জন্য খাবার নিয়ে যায়। রাত 1:30। বায়েজিদ একটু পেটুক। এলিজা নিজের ছোট ভাইয়ের মতো দেখে, কিন্তু আজকের আচরণ এলিজাকে ভাবাচ্ছে। খাবার নিয়ে আসে এলিজা। বায়েজিদ কিছুটা এগিয়ে বসেছে, চাদর মুড়ি দেওয়া। এলিজার অনেক মায়া হলো। একেই তো এক চোখে দেখে না, তার উপর এত শীতে বাহিরে। যদিও অপূর্ব কাজের লোকদের জন্য আলাদা থাকার ব্যবস্থা রেখেছেন। এলিজা খাবারটা বায়েজিদকে দেয়। এলিজা আতঙ্ক স্বরে বলল, তুই আমাকে এখন থেকে শুধু আপা ডাকবি, বৌমনি না। বায়েজিদ হ্যাঁ সূচক মাথা নাড়ে। মাছ ভাত সাথে মাংস পেয়ে বায়েজিদ দ্রুত খেতে শুরু করলো। এলিজার গরমিল মনে হচ্ছে। বায়েজিদ হঠাৎ এরকম আচরণ করছে কেন? এত রাতে আর বাহিরে থাকা যাবে না। তুই খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়, আসছি আমি। বায়েজিদ খাওয়া বন্ধ করে অদ্ভুত স্বরে বলল, আপা তুমি খুব ভালো। এলিজা ঘরের দিকে চলে যেতেই চট করে অপূর্ব সামনে পড়ে। এলিজা চমকে ওঠে। এলিজা আমতা আমতা করে বলল,
আপনি এখানে এত রাতে? একই প্রশ্ন তো আমার। তুমি এত রাতে কি করছো? আমার তোমাকে ছাড়া ঘুম আসছিল না, তাই নিচে আসি, এসে দেখি দরজা খোলা। বলল শান্ত স্বরে অপূর্ব। এলিজা মৃদু হেসে বলল, বাইজিদ এত রাতেও কাঠ কাটছিল, আমি শুনতে পেয়ে নিচে আসি। তখন ও আমায় বললো ওর নাকি খিদে পেয়েছে, তাই আমি খাবার নিয়ে আসি। অপূর্ব ভ্রু কুঁচকে রেগে বলল, তোমার সাহস অনেক দেখছি। যদি কোনো অঘটন ঘটতো তাহলে কি হতো? তুমি না সত্যিই পাগল। এত রাতে কেউ একা বের হয়? এলিজা মৃদু হেসে বলল, আমাকে নিয়ে এত চিন্তা হয় আপনার? তোমার তো কাজই আমাকে চিন্তায় ফেলার। বলেই অপূর্ব এলিজার হাত ধরে ভেতরে চলে যায়। এলিজা যেতে যেতে একবার বায়েজিদের দিকে ঘুরে দেখে। বায়েজিদ অদ্ভুত ভাবে এলিজার দিকে তাকিয়ে আছে। একটা চোখ না থাকায় ভারী অদ্ভুত দেখাচ্ছে। এলিজা বিস্মিত হলো। এলিজাকে বায়েজিদের অদ্ভুত আচরণ ভাবাচ্ছে। অপূর্ব এলিজার হাত থেকে রামদাটা নিয়ে দূরে রাখে। সোফাতে দুজন বসে পড়ে। অপূর্ব মৃদু হেসে বলল, অসহায়দের জন্য তোমার ভালোবাসা আমার খুব ভালো লাগে, কারণ যার অন্যের জন্য ভালোবাসা থাকে সে সর্বদা পবিত্র থাকে। এলিজা অপূর্বর দিকে এগিয়ে বসলো। আতঙ্ক স্বরে বলল, একটা কথা বলবো? আমি এই বাড়িতে আসার পর থেকে বাইজিদকে দেখছি, ওর আচরণ আমি ভালো করেই জানি, কিন্তু আজকে আমি অন্য এক বায়োজিৎকে দেখলাম। ওর না আচরণটা আজকে বড্ড অন্যরকম ছিল। অপূর্ব মৃদু হেসে বলল, এসব তোমার মনের ভুল। ও সব সময় এরকম। আর তুমি এরকম একা একা বাহিরে বের হবে না। কি না কি হয় বলা যায় না। এলিজা মৃদু হেসে বলল, আমার কিচ্ছু হবে না যতদিন আপনার ভালোবাসা আছে। এখন গিয়ে শুয়ে পড়ুন তো, অনেক রাত হয়েছে। অপূর্ব ঘরে চলে যায়। এলিজা বায়েজিদের চিন্তায় মশগুল। কি হয়েছে, ওর কিছু বলতে চাচ্ছে না কেন, নাকি অন্য কিছু? এসব ভাবতে ভাবতেই মমতাজের ঘরের জানালা আরেকবার খুলল। এলিজা দেখতে পায় বায়েজিদ এখনো বসে আছে। এলিজা ভাবনা ছেড়ে ঘুমাতে যায়, কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না। সকাল হয়ে যায়। মনোরা রান্নাঘরে চলে যায়, সাথে মঞ্জুরাও। সকাল সকাল মঞ্জুরা এসে হাজির। মনোরা প্রশ্ন করল, কোথায় থাকো? হুটহাট না বলেই চলে যাও। মঞ্জুরা বলল, ছেলেটার শরীর আগের থেকে খারাপ হয়েছে, তাই কোনো কিছুতে মন বসাতে পারি না। মনোরা বলল, বাড়ির মালকিনকে বলে তো যেতে পারো। মঞ্জুরা জবাবে বলল, আমি কবেও বা বলে গিয়েছিলাম। মনোরা কথা বাড়ালো না। এলিজা হাত মুখ ধুয়ে রান্নাঘরে চলে আসে। এলিজার চোখে মুখে চিন্তার ছাপ। মনোরা মৃদু হেসে প্রশ্ন করল, বৌমনি কিছু হয়েছে? এলিজা চা পাতা নামাতে নামাতে নাসূচক মাথা নাড়ে। মনোরা এড়িয়ে যায়। ঘুম থেকে উঠে অপূর্ব সূর্য মৃদুল ছাদে যায়। কড়া রোদ উঠেছে আজ। শীতের মাত্রা কিছুটা কম। সূর্য উল্টো দিকে ঘুরে ব্যায়াম করছে। অপূর্ব ভাবছে কিভাবে সূর্যকে বলা যায়, যে তোর জীবনের পথ এখনো অনেক বাকি। এভাবে নিজেকে সবসময় একাকিত্ব করে রাখিস না। কিন্তু সূর্য এত সহজে রঞ্জনাকে ভুলে যাবে সেটাও সম্ভব। অপূর্ব মনস্থির করল। কিন্তু সূর্য এত সহজে রঞ্জনাকে ভুলে যাবে সেটাও অসম্ভব। আগে সূর্যকে কিছু বলবো না। ডালিয়া মেয়েটাকে দেখি সত্যিই সূর্যকে পছন্দ করে কিনা। যদি করেও থাকে তবে আমার ওকে কিছু কৌশল শিখিয়ে দিতে হবে, যে কিভাবে সূর্যের কাছে আসা যায়। মৃদুল হাতে তুড়ি দিয়ে অপূর্বর ভাবনা ভাঙিয়ে দেয়। মৃদুল হেসে বলল, কি রে, কি ভাবছিস? অপূর্ব উল্টো ঘুরে ভারী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, নতুন ভাবনা। তৎক্ষণাৎ অর্পা ছাদে দৌড়ে আসে। অপূর্বকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, ল্যান্ড ফোনে তোমাকে কেউ ফোন করেছে, সে লাইনেই আছে, তোমাকে চাচ্ছে। অপূর্ব দ্রুত পায়ে হেঁটে নিচে নামে। অপূর্ব হ্যালো বলতে ওপাশ থেকে ডাক্তার জাকির বলল, তুমি ফরেন্সিক ল্যাবে আসো, বলেই ফোন কেটে দেয়। অপূর্ব চমকে ওঠে। কি হয়েছে, এত সকাল সকাল ফোন করলো? কোনো খারাপ খবর নয় তো? অপূর্ব চলে যায় থানার উদ্দেশ্যে। শ্রাবণ, সূর্য, মৃদুল, চাঁদনি সহ সকলে বসে বসে আড্ডা দিচ্ছে। শ্রাবণ গিটার নিয়ে গাইছে। সবাই তালে তালে হাততালি দিচ্ছে। এলিজা সবাইকে খাবার এনে দেয়। সবাইকে আড্ডার আসরে বসেই খেতে বলল। এলিজা চোখ বুলিয়ে দেখলো অপূর্ব নেই। অর্পাকে জিজ্ঞাসা করলো, তোর ভাই কোথায়? অর্পা খেতে খেতে বলল, ভাইয়া থানাতে গেছে। গ্লাসগো ফরেন্সিক ল্যাব। অপূর্ব কিছুক্ষণের মধ্যে হাজির হয় ল্যাবে। ডাক্তার জাকির কপালে হাত দিয়ে বসে আছে। অপূর্ব তাকে ডাকলে সাড়া দেয়। অপূর্ব কাপা কণ্ঠে বলল, কি হয়েছে? কোনো খারাপ খবর নয় তো? ডাক্তার জাকির বেশ কিছুক্ষণ নিশ্চুপ থেকে কাপা কণ্ঠে বলল। অপূর্ব ভ্রু কুঁচকে দিয়ে বলল, কি হয়েছে আমাকে খুলে বলুন। ভেজা কণ্ঠে ডাক্তার জাকির বলল, তুমি যে কয়েনটা আমার কাছে রাখতে দিয়েছিলে সেটা কেউ চুরি করে নিয়ে গেছে। অপূর্ব থমকে দু কদম পেছনে সরে যায়। চোখগুলো বড় বড় করে ফেলে। শরীর থেকে ঘাম ঝরতে থাকে। অপূর্ব আতঙ্ক স্বরে বলল, কি বলছেন? এখানে এত পাহারাদার থাকতে কি করে সম্ভব?
ডাক্তার জাকির নিশ্চুপ থাকে, কোনো কথার উত্তর সে দিতে পারছে না, শুধু আফসোস করছে। অপূর্ব চিন্তিত হয়ে পড়ে, কিভাবে এটা হলো। অপূর্ব এসব নিয়ে ঘাটাঘাটি করতে করতে রাত হয়ে যায়। চৌধুরী বাড়ির সবাই ঘুমে, কিন্তু এলিজা জেগে আছে অপূর্বর জন্যে। এখনও আসছে না কেন? সকালে না বলেই বেরিয়ে গেল। এলিজা চেয়ারে বসে দোল খেতে খেতে শুনতে পেলেও কেউ গেট খুলছে। এলিজা গেটের আওয়াজ পেয়ে বারান্দায় আসে, কিন্তু এলিজাদের দেখলেও তাতে পুরোপুরি অবাক হয়ে গেল। অপূর্ব ও বায়েজিদের সাথে কি যেন বলছে। এলিজার খটকা লাগলো, এত কি বলছে, তাও রেগে কেন? এলিজা জানালার কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছে অপূর্ব বায়েজিদের সাথে কথা বলছে। এলিজা ভীষণ চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর অপূর্ব বায়েজিদের সাথে কথা শেষ করে ঘরের উদ্দেশ্যে আসে। এলিজা দৌড়ে নিচে নামে। বায়েজিদ গতকাল যে আচরণ করলো, হঠাৎ ওর কী হয়েছিল তা জানতে হবে। অপূর্ব দরজায় কড়া নাড়লে এলিজা সাথে সাথেই খুলে দেয়। অপূর্ব এলিজাকে দেখে মৃদু হেসে সালাম দেয়। এলিজা সালামের উত্তর দেয়। অপূর্বর মুখে হাসির ছাপ থাকলেও কোথাও যেন হতাশার ছাপ দেখা যাচ্ছে। এলিজা কিছু জিজ্ঞাসা করবে তার আগেই অপূর্ব বলে উঠল, প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও। এলিজা অপূর্বকে খাবার দেয়। অপূর্ব মৃদু হেসে বলল, আমি জানি তুমিও আমার জন্য খাওনি, বসো আমি খাইয়ে দিচ্ছি। এলিজা অপূর্বর পাশে বসলো। এলিজার ভিতরে বায়েজিদের চিন্তা গ্রাস করে রেখেছে, কখন প্রশ্ন করবে নাকি প্রশ্ন করা উচিত হবে না। অপূর্ব খেতে খেতে হঠাৎ বিষম লাগে। এলিজা অপূর্বর মাথায় হাত দেয় যাতে বিষম কমে যায়। অপূর্ব অপলকে এলিজার দিকে পরখ করে। এলিজা মৃদু হেসে বলল, এত কি ভাবছেন? কি হয়েছে আমার সাথে ভাগ করুন, আপনারা ভালো লাগবে। আমি জানি আপনি চিন্তায় আছেন। অপূর্ব এলিজার দিকে একবার দৃষ্টি স্থাপন করে ভাত মাখাতে মাখাতে শান্ত স্বরে বলল, এক অচেনা লোক আমার একটা কয়েন দিয়েছিল। লোকটি অচেনা। আমি ফরেন্সিক ল্যাবে কয়েনটা নিয়ে যাই। ডাক্তার জাকির জানান কয়েনটিতে একটা জায়গার নকশা আছে, কিন্তু কোন জায়গার সেটা জানার আগেই কয়েনটি ল্যাব থেকে কেউ চুরি করে। এলিজা মৃদু হেসে বলল, এটার জন্য আপনি এত চিন্তা করছেন? যা কিছু হবে তার জন্য আমাদের সর্বদা মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। অপূর্ব হ্যাঁ সূচক মাথা নাড়ে। অপূর্ব এলিজাকেও খাবার খাইয়ে দেয়। অপূর্ব সারাদিন বাহিরে থাকায় ক্লান্ত শরীর নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এলিজার ঘুম আসে না। বায়েজিদ হঠাৎ ওরকম আচরণ কেন করলো ওনাকেও জিজ্ঞাসা করা হয়নি। এলিজা এসব ভাবতে ভাবতে মনের অজান্তেই ঘুমিয়ে পড়ে। রাত প্রায় অনেক। শ্রাবণ ঘুমোয়নি, পাখিকেও ঘুমাতে দেয়নি। শ্রাবণ পেন্টিংয়ের যাবতীয় কিছু জিনিস স্টোর রুম থেকে সংগ্রহ করে পাখির ছবি আঁকবে বলে। পাখির চুলগুলো ছেড়ে সাদা রঙের থ্রি পিস পরিয়ে কাত হয়ে শুয়ে আছে। শ্রাবণ এর আবদার পূরণ করতেই হবে। শ্রাবণ যেভাবে বলেছে সেই ভঙ্গিমায় শুয়ে আছে। যতক্ষণ না পাখির ছবি আঁকা হবে ততক্ষণ শুয়ে থাকতে হবে। পাখি শ্রাবণকে দেখছে আর মিটিমিটি হাসে। বাচ্চাদের মতো কত পাগলামি করতে পারে শ্রাবণ। পাখি মৃদু হেসে বলল, এই ছবি এঁকে কি হবে? শ্রাবণ ছবি আঁকতে আঁকতে বলল, যাতে আমার বাচ্চারা তাদের বাচ্চাদের বলতে পারে যে দেখ তোদের নানি কত সুন্দরী ছিল। পাখি আওয়াজ করে হেসে ওঠে। শ্রাবণ আর চোখে পাখিকে দেখে মৃদু হেসে বলল, ওয়ে পিচ্চি, এভাবে হেসো না, পাগল হয়ে যাবো যে। পাখি শোয়া থেকে উঠে দুই কোমরে হাত দিয়ে বলল, আমাকে পিছিয়ে রাখবেন না, আমি ছোট নই, আপনার থেকে অনেক বড়। শ্রাবণ পাখির কাছে এসে মৃদু হেসে বলল, ঘাড় উঁচু করে আমার সাথে কথা বলতে হয় দেখছো? পাখি চট করে খাটের উপর উঠে দাঁড়িয়ে বলল, এই দেখেন এবার আমি কত বড় হয়ে গেছি, আপনি আমার কোমর পর্যন্ত। বলেই মুখ কুঁচকে দেয়। শ্রাবণ বাঁ হাত দিয়ে পাখিকে খাট থেকে নামিয়ে জড়িয়ে ধরে বলল, তেজ দেখেছি তোমার অনেক। পাখি মৃদু হেসে বলল, কত তেজ দেখবেন? বলেই শ্রাবণের হাত থেকে পেন্টিং করা রং নিয়ে শ্রাবণের শরীরে মাখিয়ে দেয়। শ্রাবণ আওয়াজ করে বলে উঠল, আর পিচ্চি কি করেছ? আর বলবো না পিচ্চি। পাখি পেছনে সরে যায়। শ্রাবণের শরীরে রঙে মাখা। শ্রাবণ নিচে পড়ে যাওয়া রং উঠিয়ে দু হাতে মেঘে পাখিকে উদ্দেশ্য করে বলল, এবার কে বাঁচাবে তোমাকে? তোমাকে একটু রং মাখিয়ে দেই। আমাকে মাখিয়েছ, তুমি কেন বাঁচাবে? শ্রাবণ পাখির দিকে এক কদম দু কদম সামনে এগোতে পাখি দরজা খুলে বাহিরে দৌড় দেয়। আওয়াজ করে হেসে বলল, পারলে আগে আমাকে ছুঁয়ে দেখান। শ্রাবণ পেছনে দৌড়াতে থাকে। তৎক্ষণাৎ রান্নাঘরে মমতাজ পানি নিতে আসে। মমতাজের চোখে ঘুম। পানির পিপাসা লাগাতে মাঝরাতে পানি খেতে আসতে হলো। মমতাজ রান্নাঘর থেকে বের হতেই চোখ পড়ে দোতলায়। মমতাজের চোখগুলো বড় বড় হয়ে যায়, পুরো শরীর ভয়ে কেঁপে ওঠে। মমতাজ দেখতে পায় একটা মেয়ে সাদা রঙের জামা পরে দৌড়াচ্ছে আর তার পেছনে শ্রাবণ দৌড়াচ্ছে। মমতাজ কাঁপতে কাঁপতে আওয়াজ করে বলল, বাবা শ্রাবণ, তুই ভূতের পেছনে দৌড়াচ্ছিস কেন? ওটা ভূত, ওটা ভূত। আরে কে 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 কোথায় আছো? তাড়াতাড়ি এসো, দেখো আমার ছেলে ভূতের পেছনে দৌড়াচ্ছে, ওকে মেরে দেবে তো। পাখি নিচে নেমে মমতাজের সামনে এসে দাঁড়ায়। পেছনে শ্রাবণ।
পাখি শ্রাবণ দুজনেই মমতাজকে দেখে হতভম্ব হয়ে যায়। পাখি মমতাজকে দেখে মৃদু হেসে বলল, শাশুড়ি মা, আমি আপনার বৌমা, ভূত না। মমতাজের হাত থেকে জগটা পড়ে যায়। মমতাজ কাঁপতে কাঁপতে বলল, আমার ছেলেকে ছেড়ে দাও, আমাকেও ছেড়ে দাও। আজকের পর থেকে তোমাকে আর কটু কথা শোনাবো না। তোমার সাথে ভূত আছে আগে জানতাম না। মমতাজ দেখলো পাখির জামায় লাল রং, তা থেকে আরো ভয় পেয়ে আমতা আমতা করে বলল, তুমি কাকে মেরে এসেছো? তোমার জামায় রক্ত? শ্রাবণ সামনে এসে মৃদু হেসে বলল, মা, তুমি উল্টোপাল্টা কি বলছো? ও পাখি। মমতাজ শ্রাবণকে চুপ করতে বলল। তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে আসে সবাই। জাহাঙ্গীর, জয়া, অর্পা, এলিজা, অপূর্ব সবাই হাই তুলতে তুলতে বেরিয়ে আসে। সবাই পাখি আর শ্রাবণের অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়। এলিজা পাখির কাছে এসে আতঙ্ক স্বরে বলে, কি হয়েছে তোর? তোর গায়ের রক্ত কেন? পাখি হেসে বলল, আপু, এটা রক্ত নয়, পেন্টিং রং। জাহাঙ্গীর কর্কট মেজাজে বলল, এত রাতে রং দিয়ে কি করছিস? পাখি মাথা নিচু করে। অপূর্ব সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই ঘুমাতে যাও, এখানে কিছু হয়নি। আর কাকি, ও তোমার বৌমা, কোনো ভূত না। যাও যাও, ঘুমাতে যাও। সবাই চলে যায়। অপূর্ব এলিজা শ্রাবণের কাছে। অপূর্ব মুখে হাত দিয়ে বলল, এত রাতে তোরা রং খেলছিস? আগে জানলে আমি আর আমার ম্যাডামও খেলতাম। শ্রাবণ হাসি দিয়ে বলল, আরে ইয়ার, লজ্জা দিচ্ছিস। পেন্টিং আঁকছিলাম। এলিজা পাখিকে বলল। ঘরে গিয়ে জামা চেঞ্জ করে শুয়ে পড়। এলিজা অপূর্বর ঘরে চলে যায়। পাখি আলমারি থেকে 3 পিস বের করে। শ্রাবণ বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বের হয়। পাখি বাথরুমে যেতে শ্রাবণ পথ আটকে দেয়। পাখি ইতস্তত বোধ করে বলল, শুনুন, কাপড় পরিবর্তন করতে হবে। শ্রাবণ মৃদু হেসে বলল, চলো, আমিও যাই। আমারও কাপড় পরিবর্তন করতে হবে। পাখি চোখ সরিয়ে বলল, ছি। শ্রাবণ পাখিকে জড়িয়ে ধরে বলল, আমার বউটা কত লজ্জাবতী। পাখি বলল, এবার তো যেতে দিন, রাত হচ্ছে অনেক। শ্রাবণ পাখিকে ছেড়ে দেয়। পাখি বাথরুমের ভেতর যেতে শ্রাবণ উল্টো ঘুরে অহংকারী স্বরে বলল, জি, তোমার দেহের প্রতি আমার কোনো লোভ নেই, এটা সবসময় মাথায় রেখো। সকাল হয়ে যায়। চারিদিক কুয়াশায় আচ্ছন্ন। দিন হলেও কুয়াশার জন্য অন্ধকার হয়ে আছে। সূর্য মামার কোনো হদিস নেই। এলিজা সকালে উঠে রান্নাঘরে চলে যায়। মনোরা সবকিছু কেটে ধুয়ে গুছিয়ে দেয়। এলিজা সবার জন্য খাবার তৈরি করে। চাঁদনি, ডালিয়া দুজনেই ছাদে বসে চৌধুরী বাড়ি নিয়ে কথা বলছে। দক্ষিণা হাওয়া বইছে, শীতল পরিবেশ। চাঁদনি, ডালিয়া দুজনেই চাদর পরা। ডালিয়া হঠাৎ করে চাঁদনিকে প্রশ্ন করল, একটা কথা বলবো? চাঁদনি হ্যাঁ সূচক মাথা নাড়ে। ডালিয়া শান্ত স্বরে বলল, তোর আর অপূর্ব ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল না? চাঁদনি কথাটা শুনে উল্টো দিকে ঘুরে ভারী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রিয় মানুষটা অন্যের হয়ে যাওয়া এবং তাকে অন্যের সাথে সুখী দেখার মধ্যেও এক ধরনের তৃপ্তি পাওয়া যায়। ডালিয়া চাঁদনির দিকে কিছুটা এগিয়ে ভেজা কণ্ঠে বলল, তুই এখনো অপূর্বকে ভালোবাসিস আমি জানি, তাই তো তুই তোর বাবার পছন্দের ছেলেকে বারবার প্রত্যাখ্যান করিস। চাঁদনির প্রসঙ্গ পাল্টে নেয়। তৎক্ষণাৎ উপস্থিত হয় অপূর্ব, সূর্য। ডালিয়া সূর্যকে দেখেই ভ্রু কুঁচকে দেয়। সূর্য ব্যায়াম শুরু করে। অপূর্ব, চাঁদনি ও ডালিয়ার কাছে আসে। চাঁদনিকে হানতান বিভিন্ন প্রশ্ন করতে থাকে। অপূর্ব চাঁদনি উপেক্ষা করে বলল, তোরা কথা বল, আমি আসছি। ডালিয়া দেখতে অনেকটাই সুন্দর, চুলগুলো কিছুটা কোঁকড়ানো। অপূর্ব ডালিয়ার সাথে এটা ওটা অনেক কথা বলে। ডালিয়া কথা বলতে বলতে বারবার সূর্যের দিকে দেখলো। অপূর্ব খেয়াল করে। অপূর্ব মনে মনে ভাবলো, সূর্য কোনোদিন কাউকে আর ভালোবাসবে না, সেটা আমি জানি, কিন্তু একবার চেষ্টা করে দেখি। অপূর্ব ডালিয়াকে উদ্দেশ্য করে বলল, সূর্যকে ভালো লাগে? ডালিয়া চমকে উঠে হতভম্ব হয়ে যায়। কি বলছে সে? ডালিয়া রেলিং ধরে সামনে ফিরে না সূচক মাথা নাড়ে। অপূর্ব মৃদু হেসে বলল, আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করতে পারবো। ডালিয়া অপূর্বর দিকে দৃষ্টি স্থাপন করে বলল, সূর্য খুব মায়াবী, যে কেউ তার মায়ায় পড়বে। অপূর্ব ফিসফিস করে বলল, খুব সহজে সূর্যকে পটানো যাবে না, এর জন্য কৌশল দরকার। ডালিয়া ভ্রু কুঁচকে বলল, যেমন সূর্যর সাথে তুমি এটা ওটা বিভিন্ন কথা বলবে, ওর ভালো মন্দ জিজ্ঞেস করবে, তোমাকে খুব চঞ্চল হতে হবে। সূর্য চঞ্চল মেয়ে পছন্দ করে। ডালিয়া হ্যাঁ সূচক মাথা নাড়ে। ডালিয়া নিচে চলে যায়। অপূর্বর হঠাৎ করে চিন্তা গ্রাস করে, কে কয়েনটা চুরি করলো? আর এটা তো আমি ছাড়া আর কেউ জানতো না যে এটা গ্লাসগো ফরেন্সিক ল্যাবে রেখেছি, তবে কিভাবে গায়েব হলো? ভাবনা ছেড়ে অপূর্ব সূর্যকে নিয়ে নিচে খেতে নামে। তৎক্ষণাৎ ল্যান্ডলাইনে ফোনের আওয়াজ। অপূর্ব দ্রুত পায়ে ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে ডাক্তার জাকির বলল,
আমরা সিসিটিভি ফুটেজটা গতকাল দেখতে ভুলেই গেছি। আমরা জানতে পেরেছি এটা কে চুরি করেছে। অপূর্ব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো। কে? দ্রুত বলুন। ডাক্তার জাকির বলল, মেয়েটার নাম রিয়া এবং মেয়েটা মেডিকেল অ্যাপ্রনে পড়ে। গতকাল তোমার নাম করে ল্যাবে আসে আর ওই মেয়েটা কয়েনটা চুরি করে। অপূর্ব থমকে যায়। এরিয়া সেই ছদ্ম বেশি যে পিজি হাসপাতালে তাকে বোকা বানিয়েছে কে? মেয়েটা কি চায়? আর এদের আস্তানাই বা কোথায়? এলিজা টেবিলে সবার জন্য খাবার বাড়ছে। মনোরা এলিজাকে সাহায্য করছে। জয়ার শরীর ভালো না, কোমরের ব্যথাটা বেড়েছে। এলিজা জয়ার জন্য আলাদা করে খাবার রেখে দেয়। তৎক্ষণাৎ পাখি উপস্থিত হয়। পাখি বলল, এলিজা মৃদু হেসে বলল, আমি থাকতে তোর কিচ্ছু করতে হবে না, তুই সবাইকে ডেকে নিয়ে আয়। অপূর্ব দ্রুত পায়ে রান্নাঘরে এসে এলিজার কপালে চুমু খেয়ে বলল, ম্যাডাম, আমাকে যেতে হবে। ল্যাব থেকে আমাকে ফোন করেছে। এলিজা আপত্তি স্বরে বলল, যেতেই হবে, বাড়িতে এত মেহমান, মা অসুস্থ, আজকে আমার মামা মামি চলে যাবে, আপনার সবার সাথে থাকাটা জরুরি। অপূর্ব এলিজার কথায় ভাবতে শুরু করলো। এলিজা তো ঠিকই বলেছে, যেও বা কী হবে, কয়েনটা তো আর ফিরে পাবো না। এর জন্য অন্য কোনো রাস্তা বের করতে হবে। অপূর্ব মৃদু হেসে বলল, ঠিকই বলেছ, আজকে সবার সাথে আড্ডা দেয়া যাক। এলিজা হাতে খাবার নিয়ে জয়ার ঘরে উপস্থিত হয়। জয়া উল্টো ঘুরে শুয়ে আছে। জাহাঙ্গীর বারান্দায় চেয়ারে বসে দোল খাচ্ছে, হাতে সিগারেট। গহীন ভাবনায় মশগুল সে। এলিজা নরম কণ্ঠে জয়াকে ডাকে। জয়া ঘুরে শয়, ক্লান্ত শরীর। এলিজা মৃদু হেসে বলল, আম্মা খাবার এনেছি, উঠে খেয়ে নিন, তারপর আমি গরম শেক দিয়ে দেবো আপনার কোমরে, দেখবেন ভালো লাগবে আপনার। জয়া উঠে বসে, চোখে চশমা পরে। এলিজা খাবারটা সামনে দেয়। জয়া মৃদু হেসে বলল, এলিজা মৃদু হাসে বলল, আপনি খেয়ে নিন, আমি নিচে যাই। এলিজার যেতেই জাহাঙ্গীরের দিকে নজর পড়ে। জাহাঙ্গীর আর চোখে এলিজার দিকে তাকিয়েছিল। এলিজার চোখ পড়তে চোখ সরিয়ে ফেলে। এলিজা উপেক্ষা করে চলে যায়। দুপুর গড়িয়ে বিকেল হয়। সবাই ছাদে বসে দিনের শেষ রোদ পোহাচ্ছে। ডালিয়া, চাঁদনি, অর্পা, মমতাজ আড্ডার আসর বসিয়েছে। তৎক্ষণাৎ পাখি তাদের মধ্যে থেকে উঠে চলে আসে। সবাইকে খুব অচেনা মনে হচ্ছে। তাদের সাথে সময় কাটাতে পাখির একদম ভালো লাগছে না। পাখি এলিজার ঘরে চলে আসে। এলিজা তার শাশুড়িকে গরম শেক দিয়ে ঘরে এসে বিশ্রাম করছে। পাখি এলিজার ঘরে আসে। আপু বলে ডাকতে এলিজা পেছনে ঘুরে মৃদু হেসে বলল, হঠাৎ আমার ঘরে? আয় বস। পাখি খাটের উপর বসে। এলিজা মৃদু হেসে বলল, ছাদ থেকে চলে এলি যে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।